সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শুরুতে যারা লাইভে যোগদান করছেন, লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, যারা লাইভে যোগদান করছেন, লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা একটু কালক্ষেপণ করছি, আশা করছি সবাই লাইভে যোগদান করবে এর মধ্যে। আবারও বলছি, যারা লাইভে যোগদান করছেন, লাইভটি দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আমি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম আসিফ রানা, রাকিব হাসান, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু কালক্ষেপণ করছি, আশা করছি যারা লাইভে যোগদান করবার অলরেডি যোগদান করে ফেলবেন এবং লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর কি। জি, মোটামুটি প্রায় 18 জনের মতো লাইভে যোগদান করেছে। আমরা আরেকটু কালক্ষেপণ করছি, আশা করছি সবাই এর মধ্যে যোগদান করবেন লাইভে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, শীট পাননি, পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরুন, পাঠানো চলছে, পেয়ে যাবেন। আর লেকচার পিডিএফ কিন্তু আপলোড করে দিয়েছি, আন্তর্জাতিকও দিয়েছি, বাংলাদেশও দিয়েছি। অবশ্যই কি করবেন, শীট হাতে পাওয়ার আগে পর্যন্ত লেকচার পিডিএফটা দেখবেন আর কি। পিডিএফ কিন্তু আপলোড করা আছে আর কি। অসিত দাস, নমস্কার। ঠিক আছে, তাহলে আশা রাখছি লাইভটি পরিষ্কার আছে, দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে প্রায় 1 ঘন্টা 15 মিনিট বিলম্বে ক্লাস শুরু হলো, কারণ আমার রাজশাহীর আবহাওয়া খুবই বৈরী ছিল। প্রায় দুপুর 1টা-1:30 থেকে বৃষ্টি নেমেছে, যে বৃষ্টি মুষলধারে বৃষ্টি, মেঘের ডাক, বিদ্যুৎ ছিল না, ফলে আমি সময় মতো ক্লাসটা শুরু করতে পারিনি আর কি। ইভেন এখনো বাইরে বৃষ্টি চলছে, জানি না বিদ্যুৎ বা সবকিছু কি অবস্থা দাঁড়াবে। তবে এখন পর্যন্ত আপাতত সব যেহেতু ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দেই এবং আশা করছি লাইভ পরিষ্কার আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সব ঠিক আছে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গতকালকে আন্তর্জাতিক বিষয়গুলি ধরেছি, লেকচার 1 নিয়ে আলোচনা করছিলাম। লেকচার 1-এর প্রথম খণ্ড আলোচনা হয়েছে। আজকে লেকচার 1-এর উপরে আমি দ্বিতীয় খণ্ড আলোচনা করব। আমি বলেছি আন্তর্জাতিকে প্রায় 14টি লেকচার আছে, প্রতিটি লেকচারের উপরে গড়ে 3টি করে ক্লাস হবে আর কি। তো আজকে লেকচার 1-এর আমরা দ্বিতীয় খণ্ড আলোচনা করব। আর সবাইকে আবারও বলে নিই, দুঃখ প্রকাশ করলাম যে 1 ঘন্টা 15 মিনিট বিলম্বে ক্লাস শুরু করার মূল কারণটা ছিল আবহাওয়া, মেঘের প্রচণ্ড ডাক, মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎহীনতা, সবকিছু মিলিয়ে ক্লাসটা বিলম্ব হয়ে গিয়েছে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে 60 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে যদি একটি রেখা অঙ্কন করি, আমরা উরাল পর্বত পাই। সেই উরাল পর্বতকে ছেদ করে আমরা কাস্পিয়ান সাগরকে নিয়ে, আজারবাইজানকে নিয়ে, ইউক্রেন নিয়ে, তুরস্ককে নিয়ে, তুরস্কের টিকিয়াটাকে ছেড়ে দিয়ে আমরা একদম তুরস্কের সীমানা ঘেঁষে এদিকে ইসরায়েল, লেবাননকে নিয়ে লোহিত সাগরের মধ্য দিয়ে ঢুকে এডেন উপসাগর দিয়ে বেরোলাম, ভারত মহাসাগর দিয়ে ঘুরে ইন্দোনেশিয়ার ইরিয়ান জায়া দিয়ে বেরিয়ে ফিলিপাইন থেকে পূর্ব দিকে রেখা অঙ্কন করে দিলাম। নিশ্চিত সবার মনে আছে, এটা ছিল এশিয়া। আমরা দেখেছি গত ক্লাসে যে আমাদের
আর উরাল পর্বতের পূর্ব সাইডটা ছিল তাহলে এশিয়া, আমরা গত ক্লাসে এটা দেখেছি। পূর্ব সাইডটি ছিল এশিয়া এবং উরাল পর্বতের পশ্চিম সাইডটি হচ্ছে ইউরোপ মহাদেশ। আমরা গত ক্লাসে দেখেছি উরাল পর্বতের পশ্চিম সাইডটি ছিল মূলত ইউরোপ মহাদেশ। এইখান থেকে জিব্রাল্টার প্রণালীর দিকে ঢুকে ভূমধ্য সাগরকে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা ছিল আমার ইউরোপ মহাদেশ। তো এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে তাহলে উরাল পর্বত। আর একটা প্রণালীও পৃথক করেছে, বসফরাস প্রণালী। এটা প্রণালী ক্লাসে আমরা ক্লিয়ার হব। ইউরোপের নিচে রয়েছে আফ্রিকা মহাদেশ, আটলান্টিকের কিছু দ্বীপ নিয়ে, এদিকে ভারত মহাসাগরের কিছু দ্বীপ নিয়ে, এটি হচ্ছে আমাদের মূলত আফ্রিকা মহাদেশ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আফ্রিকা মহাদেশ, যেটাকে বলেছি পূর্বের বৃহদাকৃতির একটি চিড়িয়াখানা, বা বলেছি একটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এই এশিয়া মহাদেশ থেকে এই এশিয়া মহাদেশ থেকে আফ্রিকাকে পৃথক করে দিয়েছে কিন্তু লোহিত সাগর। এশিয়া থেকে আফ্রিকাকে কেটে দিয়েছে। হ্যাঁ, আমিও কালা, ও কালা, কালা কালা কেটে হয়ে এলো কি, রক্ত বেরোলো, রক্ত না তো লোহিত। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর। তারপরে আমরা এখানে গ্রিনল্যান্ড দ্বীপটিকে নিয়ে বলেছি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। আলাস্কাকে নিয়ে এইদিকে এসে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, মধ্য আমেরিকার দেশগুলো নিয়েছিলাম। ইভেন আমরা এখান থেকে যে ক্যারাবিয়ান সাগরের যে দ্বীপগুলো, সেই ক্যারাবিয়ান অঞ্চলগুলোকে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে, এটি ছিল আমাদের উত্তর আমেরিকা মহাদেশ। এটাও আমাদের আশা রাখি মনে আছে, এটি ছিল উত্তর আমেরিকা মহাদেশ। আচ্ছা, এটা আমরা দেখেছি গত ক্লাসে। আর উত্তর আমেরিকার নিচে অনেকটা ত্রিকোণাকায় মহাদেশ রয়েছে, যেটাকে বলা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এটা আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ। আচ্ছা, আর এখানে প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপগুলোকে নিয়ে আমরা দেখেছি এখানে ওশেনিয়া মহাদেশ। প্রশান্তর সকল দ্বীপকে একত্রে আসলে বলা হয়ে থাকে ওশেনিয়া। আমরা এখানে ওশেনিয়া দেখেছি। এবং ওশেনিয়ার নিচে একটি মহাদেশ আমরা দেখছি, এটি হলো অ্যান্টার্কটিকা মহাদেশ, মানব বসতিহীন মহাদেশ। এই হচ্ছে আমাদের 7টি মহাদেশ পরিচিতি। আশা রাখি 7টি মহাদেশকে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন, যে উরাল পর্বতের পূর্ব দিকটা এশিয়া, পশ্চিম দিকটা ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপের নিচে আছে আফ্রিকা, এবং এশিয়ার ঠিক নিচে আছে প্রশান্তর সকল দ্বীপ ওশেনিয়া। আর পৃথিবীর একদমই দক্ষিণ ভাগে রয়েছে অ্যান্টার্কটিকা, মানব বসতিহীন মহাদেশ। আচ্ছা, তো যারা লাইভে আছেন তারা এই ম্যাপের পরিচিতিটা, মহাদেশ পরিচিতিটা কি বুঝতে পেরেছেন? যারা যারা লাইভে আছেন তারা কি ম্যাপের এই পরিচিতিটা বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান আর কি। ম্যাপকে পৃথকীকরণ, এটি কি আপনারা বুঝতে পেরেছেন? প্লিজ আমাকে একটু কমেন্ট করুন। ধন্যবাদ। অসিত দাস, মাহমুদা আক্তার, জুয়েল পাল, নুহু আলম, নোমান সরকার সবাই লিখেছেন জি স্যার, ধন্যবাদ। তাহলে আশা রাখছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। এবং আমি গত ক্লাসে কিন্তু একটি ম্যাপের ছবিও আপলোড করে দিয়েছি, যে আপনারা আপনাদের ম্যাপকে কিভাবে আঁকবেন এটি কিন্তু বলে দিয়েছি আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা গত ক্লাসে মহাসাগর দেখেছিলাম, 5টি মহাসাগরও দেখেছি। যে এটি হলো প্রশান্ত, আসলে নামে প্রশান্ত কিন্তু কামে কিন্তু অশান্ত। হ্যাঁ, এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটি মহাসাগর, এটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। আমরা ঠিক এসে দেখেছি যে পৃথিবীটা তো গোলাকার, এ পাশটা একই কথা। তো এটা যদি প্রশান্ত হয় তাহলে এটাও কি হবে? এটাও কিন্তু প্রশান্ত। হ্যাঁ, আর এই প্রশান্তর সকল দ্বীপকে এখানে একত্রে কি বলা হচ্ছে? ওশেনিয়া বলা হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর এটি প্রশান্ত। আমরা জলভাগ নিয়ে ডিটেলস পড়ব 2 নাম্বার লেকচারে। আমরা দেখেছিলাম এটা আটলান্টিক, ATLANTIC, এটি আমরা দেখেছিলাম আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগর আমরা দেখেছিলাম। এখানে আমরা দেখেছিলাম ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, এখানে আমরা ভারত মহাসাগর দেখেছি। আচ্ছা, আর উপরে যে দেখেছি উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর আমরা এখানে দেখেছি। আর নিচে এসে দেখেছি আমরা দক্ষিণ
মহাসাগর। তাহলে পৃথিবীর 5টি মহাসাগর: প্রশান্ত আটলান্টিক ভারত, উত্তর দক্ষিণ। প্রশান্ত আটলান্টিক ভারত, উত্তর দক্ষিণ, 5টি মহাসাগর আমরা দেখেছি। গত ক্লাসে বলেছিলাম যে উত্তর মহাসাগরের সাথে কোন দেশের বৃহত্তম সীমানা রয়েছে। উত্তর মহাসাগরের সাথে কোন দেশের বৃহত্তম সীমানা রয়েছে গত ক্লাসে বলেছিলাম। প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে উত্তর মহাসাগরের সাথে কোন দেশের বৃহত্তম একটি সীমানা রয়েছে। দেখি আপনারা চোখে দেখে এবং মুখে বলতে পারেন কিনা একটু বলুন। অসিত দাস প্রথম কমেন্ট করেছে, ধন্যবাদ। আমি একটি প্রশ্ন করেছিলাম যে উত্তর মহাসাগরের সাথে কোন দেশের একটা বৃহত্তম সীমানা রয়েছে। আমি কমেন্ট করতে বলেছি, দেখি কমেন্ট করুন আপনারা। ইয়েস, কমেন্ট এসেছে। ফারিহা জাহান কেন যেন লিখেছে ইউরোপ। এটা বুঝতে পারছি না যে ফারিহা কেন ইউরোপ লিখেছেন, কিন্তু আসিফ রানা, জান্নাতুল ফেরদৌস, মাহমুদা আক্তার এবং রমা রানী সাহা ওনারা লিখেছেন কিন্তু রাশিয়া। কারণ এই তো দেখাই যাচ্ছে যে উত্তর মহাসাগরের একটা বৃহৎ অংশ কিন্তু কোন দেশের সাথে আছে। ফারিয়া জাহান, আমি কিন্তু কোনো মহাদেশ কমেন্ট করিনি, মানে রিকমেন্ড করিনি। আমি বলেছি কোন দেশের সাথে উত্তর মহাসাগরে। এই দেখেন, রাশিয়ার সাথে উত্তর মহাসাগরের একটি বৃহৎ সীমানা রয়েছে আর কি। ঠিক আছে, তাহলে আশা রাখি ফারিয়াও বুঝতে পেরেছেন, এবং যারা রাশিয়া কমেন্ট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, ফারিয়া পরেও লিখেছে সরি রাশিয়া। এখানে ভুবন চন্দ্র পাপন আবার এসে লিখেছেন এশিয়া। না, আমি মহাদেশ তো বলিনি, আমি বলেছি কোন দেশের সাথে। এই অবস্থাটা কেমন দাঁড়িয়ে যাচ্ছে যে রাস্তায় লেখা থাকে দেয়ালে, যেখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা লেখা থাকে না, তো ব্যাপারটা তো এরকম। আমি বলেছি মহাদেশ নাই তো, আমি বলেছি কোন দেশের সাথে বৃহত্তম সীমানা আছে উত্তর মহাসাগরের। তাহলে সেটি কি হবে? সেটি হবে কিন্তু রাশিয়া। রাশিয়ার সাথে একটি বৃহৎ সীমানা রয়েছে উত্তর মহাসাগরের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি, ধন্যবাদ। পরবর্তী সময়ে সবাই কমেন্ট করেছে রাশিয়া। ফাইন। আচ্ছা, তাহলে আমরা 7টি মহাদেশ এবং আমরা 5টি মহাসাগরকে কি করতে পেরেছি? আইডেন্টিফাই করতে পেরেছি। এখন আমরা পৃথিবীর আরো কিছু পরিচিতি আমরা জানব। তো বন্ধুরা দেখুন, তাহলে আমরা দেখতে পেয়েছি মহাদেশ। আমাদের মহাদেশের সংখ্যা কতটি? তাহলে মহাদেশের সংখ্যা পেয়েছি 7টি। ওকে, ফাইন। মহাসাগর পেয়েছি কতটি? আমরা মহাসাগর পেয়েছি 5টি। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম আমাদের এশিয়া মহাদেশের স্বাধীন দেশ আছে কিন্তু বন্ধুরা 44টি। এশিয়াতে স্বাধীন দেশ আছে কতটি? আমরা দেখেছি 44টি। ইউরোপে এসে স্বাধীন দেশ আমরা দেখেছি কতটি? 48টি। এশিয়াতে 44, ইউরোপে 48। আফ্রিকাতে স্বাধীন দেশ আমরা দেখেছি 54টি, যেটি সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি স্বাধীন দেশ কিন্তু রয়েছে আফ্রিকা মহাদেশে, সংখ্যায় দেখেছি 54টি। আমাদের উত্তর আমেরিকাতে স্বাধীন দেশ আছে 23টি। উত্তর আমেরিকাতে কতটি দেখেছি? 23টি দেখেছি। দক্ষিণ আমেরিকাতে আমরা স্বাধীন দেশ দেখেছি ওনলি 12টি, মানে সবচেয়ে কম স্বাধীন দেশ দক্ষিণ আমেরিকাতে রয়েছে 12টি। আর একটাও স্বাধীন দেশ নাই, সেটা তো অ্যান্টার্কটিকা মহাদেশে, সেখানে তো মানব বসতিই নেই। এদিকে ওশেনিয়াতে এসে আমরা স্বাধীন দেশ দেখেছি 14টি। ওকে, তাহলে এশিয়াতে দেখেছেন 44টি, এশিয়াতে দেখেছেন 44টি, ইউরোপে দেখলেন 48টি, উত্তর আমেরিকাতে এসে দেখেছেন 23টি, দক্ষিণ আমেরিকাতে দেখলেন 12টি, আফ্রিকাতে দেখেছেন সবচেয়ে বেশি 54টি স্বাধীন দেশ আফ্রিকাতে দেখেছেন, ওশেনিয়াতে এসে দেখেছেন 14টি। এখন সবাইকে আমি কমেন্ট করতে বলছি, এই সংখ্যাগুলো যোগ দিয়ে আমাকে একটু কমেন্ট করে জানান পৃথিবীতে তাহলে টোটাল স্বাধীন দেশ কতটি আছে। পৃথিবীতে টোটাল স্বাধীন দেশ তাহলে কতটি আছে, একটু কমেন্ট করে আমাকে জানান। মোট স্বাধীন দেশ, আমি আপনাদের কমেন্টের প্রত্যাশা করছি। মোট স্বাধীন দেশ, মোট স্বাধীন দেশ কতটি আছে? পৃথিবীতে নাকি টোটাল দেশ আছে 233টি, কোথাও কোথাও আরো বেশিও লেখা থাকে। তো পৃথিবীতে নাকি মোট দেশ আছে, মোট দেশ আছে নাকি আমরা দেখতে পাচ্ছি 233টি। কিন্তু আমার মোট দরকার নেই, আমার টোটাল এই সংখ্যাগুলো যোগ দিলে মোট স্বাধীন দেশ কতটি?
আমি সেটি কমেন্ট করতে বলেছি। প্লিজ মোট স্বাধীন দেশ কতটি আছে সেটি আমাকে একটু কমেন্ট করে জানান। দেখি কে কমেন্ট করে। হ্যাঁ, পূজা দেবী কমেন্ট করেছে 195, রমা রানী 195, অসিত দাস 195, মাহমুদা আক্তার কেন 193 লিখেছেন? মাহমুদা বোন, আপনি কি করুন, আপনি এই সংখ্যাগুলো আবার কি করুন, এই সংখ্যাগুলো আবার যোগ দিন, যোগ দিয়ে দেখুন আসলে কত হয়। আপনার হয়তো একটু ভুল হয়েছে। আমি বলেছি পৃথিবীতে মোট স্বাধীন দেশ কতটি, সবাই যোগ করে বলছে 195টি। তো একজন শুধু লিখেছেন মাহমুদা 193টি, কিন্তু সবাই কিন্তু কমেন্ট করেছে 195টা। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি যোগ দেই এই সংখ্যাগুলো, যোগ দিলে আমরা সত্যি সত্যি দেখব মোট স্বাধীন দেশ আছে 195টি। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় একটি সংগঠন আছে, ইউনাইটেড নেশন, জাতিসংঘ, ইউএন আমরা সংক্ষেপে বলি, জাতিসংঘ। তাহলে পৃথিবীর স্বাধীন রাষ্ট্ররাই তো জাতিসংঘের সদস্য হয়, তাই কি না? অথচ আমরা দেখেছি জাতিসংঘভুক্ত দেশ আছে 193টি, জাতিসংঘভুক্ত দেশ আছে 193টি। তাহলে মোট স্বাধীন দেশ, একাধিকভাবে প্রশ্ন হতে পারে, মোট দেশ আছে 233টি, কিন্তু যখনই বলবে মোট স্বাধীন দেশ কতটি, তখনই সেটা হবে 195টি, এবং জাতিসংঘভুক্ত বললে হবে 193টি। কারণ পৃথিবীর দুটো স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য নয়। এক হচ্ছে কসোভো, 1 নম্বর রাষ্ট্র দেখছি আমরা কসোভো, এবং আরেকটি রাষ্ট্র রয়েছে, সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি, সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের পৃথিবীতে দুটো রাষ্ট্র আছে, কসোভো এবং ভ্যাটিকান সিটি, দুটো ইউরোপ মহাদেশের। কসোভো এবং ভ্যাটিকান দুটো ইউরোপ মহাদেশের, তারা জাতিসংঘের সদস্য নয়। তাই পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র 195টা হলেও জাতিসংঘভুক্ত দেশ কিন্তু 193টা, আর ভ্যাটিকান এবং কসোভো এই দুটো দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয়। ঠিক আছে, তাহলে আপনারা ক্লিয়ার আশা করি যে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কিন্তু 100 কতটি, 195টি। হ্যাঁ, নুহু আলম লিখে রেখেছেন দুটো কপাল পোড়া, কারা কারা স্যার? নুহু আলম, তাহলে কপাল পোড়া দুটার নাম কিন্তু লিখে দিয়েছি, কসোভো এবং ভ্যাটিকান সিটি। কসোভোকে ভেটো দিয়ে রেখেছে রাশিয়া, রাশিয়ার ভেটোর কারণে কসোভো কি পায় না, জাতিসংঘের সদস্যপদ পায় না। আর ভ্যাটিকান তো খুব সম্মানের জায়গা, খ্রিস্টানদের ধর্মগুরু পোপ থাকেন এই ভ্যাটিকান সিটিতে। সুতরাং পোপকে তো সব জায়গায় টানা যাবে না, পোপকে তো জাতিসংঘে টানা যাবে না, তিনি তো সম্মানের। ফলে ভ্যাটিকান সিটিকে কি করা হয়নি, জাতিসংঘের সদস্য পদের অন্তর্ভুক্ত করা হয়নি। সো কসোভো ভেটোর কারণে পাচ্ছে না, ভ্যাটিকান সিটি তো সে সম্মানে দরকার নেই তার। এই দুটো রাষ্ট্র জাতিসংঘের সদস্য নয়। তাহলে আমরা পৃথিবীতে যে 195টি স্বাধীন রাষ্ট্র দেখেছি, আমরা পৃথিবীতে যে 195টি স্বাধীন রাষ্ট্র দেখলাম, এই 195টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে আয়তনে সবচেয়ে বৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়া। দেখবেন গোটা ম্যাপ ঘুরে আসার পরে দেখতে পাবেন রাশিয়ার মতো এত বৃহৎ দেশ আর পৃথিবীতে একটিও নেই। সুতরাং যদি কখনো বলে পৃথিবীর আয়তনে বৃহত্তম, যদি তাহলে বলা হয় আয়তনে বৃহত্তম রাষ্ট্র, আয়তনে বৃহত্তম রাষ্ট্র, আমরা বলবো আয়তনে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। ওকে, পৃথিবীর আয়তনে বৃহত্তম রাষ্ট্র রাশিয়া। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র আমরা দেখতে পেলাম, বৃহত্তম রাষ্ট্র রাশিয়া। আপনারা গত ক্লাসে শিখেছেন রাশিয়া এবং তুরস্ক, এই যে তুরস্ক এবং এই যে রাশিয়া, এই দুটো কিন্তু ইউরেশিয়ান রাষ্ট্র। ঠিক আছে, রাশিয়া এবং আমরা একটি কথা বলেছি, সেটি হচ্ছে আমাদের তুরস্ক। এই রাশিয়া এবং তুরস্ক এই দুটো কিন্তু ইউরেশিয়ান রাষ্ট্র। তাহলে পৃথিবীতে ইউরেশিয়ান রাষ্ট্র আমরা দুটো দেখেছি, রাশিয়া দেখেছি এবং তুরস্ককে দেখেছি, কারণ এই দুটো রাষ্ট্র দুটো মহাদেশের মধ্যে পড়েছে।
কিন্তু যদি একটু প্রশ্ন করি এখানে, কোন শহর দুই মহাদেশে পড়েছে? এই প্রশ্নটি গতকালকেও আমি করেছিলাম, কমেন্ট করেছিলেন, আজকে আবারও করছি, যে কোন শহর দুই মহাদেশে পড়েছে? আমরা তো বুঝেছি রাশিয়া তুরস্ক দুটো দেশ দুই মহাদেশে পড়েছে, বাট কোন শহর দুই মহাদেশে পড়েছে সেই শহরের নামটা একটু কমেন্ট করুন। কোন শহরটি দুই মহাদেশে পড়েছে? এই তো কমেন্ট এসেছে। হ্যাঁ, অথই সাগর, ইস্তাম্বুল। হ্যাঁ, ইস্তাম্বুল, ইস্তাম্বুল। সাগর, আসলে একটা সাগরের কারণেই কিন্তু ইস্তাম্বুল শহরটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। সাগরের এ পাশটা এশিয়া, সাগরের ও পাশটা হয়েছে ইউরোপ, কিন্তু শহর একটাই, ইস্তাম্বুল শহর। তার মানে একই শহরের মাঝে একটা সমুদ্র পড়ে গিয়েছে, ফলে শহর দুটো আলাদা হয়েছে, আর আলাদা হয়ে একটা চলে গিয়েছে ইউরোপে, ইস্তাম্বুলের অংশ, আর একটা ইস্তাম্বুলের অংশ পড়েছে এশিয়াতে। সো পৃথিবীর কোন নগরী যদি বলে দুই মহাদেশে, তাহলে আমরা বলবো ইস্তাম্বুল নগরী কিন্তু দুই মহাদেশে। কোন নগরী দুই মহাদেশে? তাহলে আমরা বলবো ইস্তাম্বুল নগরী দুই মহাদেশে। তাহলে আয়তনে বৃহত্তম রাষ্ট্র কিন্তু পৃথিবীর রাশিয়া। আর ইউ ক্লিয়ার? আয়তনে বৃহত্তম রাষ্ট্র যদি বলে সেটি হবে রাশিয়া। আর যদি কখনো বলে আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্র, আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্র, বন্ধুরা মনে রাখতে হবে ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, ওই যে যে জাতিসংঘের সদস্য পদ পায়নি, ক্ষুদ্রতম রাষ্ট্র দেখতে পাচ্ছি ভ্যাটিকান সিটি। আপনারা ইউরোপ মহাদেশে ঢুকবেন, ইউরোপ মহাদেশে যাওয়ার পরে দেখবেন ইউরোপের একটা বুট জুতা আছে, মানে মানচিত্রে দেশটাকে দেখতে একদম বুট জুতার মতো। সেটি আর কোনো রাষ্ট্র নয়, সেটি ইটালি। এই যে দেখবেন এখানে রয়েছে স্পেন, ফ্রান্স, তার নিচে বা জার্মানির নিচে ইউরোপের বুট জুতা বলা হয়। মানচিত্র দেখতে অনেকটা বুট জুতার মতো হচ্ছে ইতালি, ফলে ইতালিকে বলা হয় ইউরোপের বুট। তো মনে রাখতে হবে একটি কথা, যে এই যে ইউরোপের বুট ইতালি, সেই ইতালি ইউরোপের রাষ্ট্র, তাই না? ইউরোপের বুট বলা হয় ইটালিকে। তো ইটালির মধ্যে এই যে ইতালি, ঠিক আছে, এই ইতালির মধ্যে দুটো রাষ্ট্রের জন্ম হয়েছে। ইতালি নিজেই একটা রাষ্ট্র, ইউরোপের বুট। পাগলারে, শখ করে একটা বুট জুতা কিনছিলাম, সেই বুট জুতাটা প্রথম পরলাম বৃষ্টির দিন পরে যখন হাঁটতেছি, তখন দেখি জুতার মধ্যে পানি প্যাচ 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 করছে। ব্যাপার কি? পরে মুচির কাছে দিলাম, দিয়ে দেখি আমার নতুন বুটে দুটা ফুটা, আমার বুট জুতায় ফুটা কয়টা? দুটা। ওই ফুটা দিয়ে পানি ঢুকে গেছে। তো বিষয়টা হচ্ছে ইউরোপের বুট হচ্ছে ইটালি, সেই ইটালির দুটো ছিদ্র আছে, দুটো ফুটো আছে। সেই দুটো ফুটোর একটি ফুটো হচ্ছে ভ্যাটিকান সিটি, একটি ফুটো হচ্ছে ভ্যাটিকান, এবং আরেকটি ফুটো হলো সান ম্যারিনো। সান ম্যারিনো। মনে রাখতে হবে যে ইটালি নামক রাষ্ট্র, ইউরোপের বুট যেটি ইটালি, সেই ইটালির মধ্যে আবার দুটো রাষ্ট্রের জন্ম হয়েছে, একটি ভ্যাটিকান সিটি আর একটি সান ম্যারিনো। একটি ভ্যাটিকান সিটি আর একটি সান ম্যারিনো। তার মানে এই পুচকু পুচকু দুটো রাষ্ট্র, ভ্যাটিকান এবং সান ম্যারিনো, আমি পুচকু পুচকু দুটো রাষ্ট্র বলেছি, এই ছোট ছোট দুটো রাষ্ট্র ইটালিকে কি করে দিয়েছে? ইটালিকে ছিদ্র করে দিয়েছে, ইটালিকে ফুটো করে দিয়েছে। ফলে ইটালি হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালি হচ্ছে কি রাষ্ট্র? ইতালি হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। তাহলে পৃথিবীতে আমরা একটি ছিদ্রায়িত রাষ্ট্রকে চিনলাম, সে রাষ্ট্রের নাম ইতালি। কারণ ইতালিকে ফুটো করেছে কয়টা দেশ? দুটো দেশ, ভ্যাটিকান আর সান ম্যারিনো। ভাই, গুলির সাইজ বড় না পিস্তলের সাইজ বড়? আপনারা বলবেন পিস্তলের সাইজ বড়, গুলির সাইজ ছোট। তাহলে ফুটা করে দিল, গুলি ফুটো করে দিল, সেটা তো ছোটই হবে। তাহলে ছিদ্রায়িত রাষ্ট্র ইতালি। আর ইতালিকে ছিদ্র করেছে কে? ভ্যাটিকান সিটি, এবং আমরা দেখেছি কে? সান ম্যারিনো। ভ্যাটিকান সিটি এবং কে ছিদ্রায়িত করেছে? সান ম্যারিনো কি করেছে? ছিদ্রায়িত করেছে আর কি। ঠিক আছে,
অসিত দাস লিখেছে স্যার চতুর্থ শ্রেণীর বইতে এশিয়া 48টি। আরে ভাই অসিত দাস, এই চতুর্থ শ্রেণীর বইটাই আর টেনে আনবেন না, ঠিক আছে, ওখানে অনেক কিছুই লেখা থাকে। হ্যাঁ, তো সুতরাং একটি কথা হচ্ছে যে আমাদের অনেকে বলে না যে নবম দশম শ্রেণীর বই, নুসরাত জাহান, জি চেক করিনি, চেক করব, টেনশন করবেন না নুসরাত জাহান, আপনার মেসেজ চেক করা হয়নি, চেক করব, অবশ্যই করব। হ্যাঁ, আমরা এখন উদ্যোগ নিয়েছি, পাঠাচ্ছি, সবাই পাবে, 2-4 দিন পাবেন, আর টেনশন করার কারণ নেই। আচ্ছা, তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এশিয়াতে 44টা স্বাধীন দেশ আছে, ভালো কথা। তো আমরা এখন দেখছিলাম ইউরোপ, তাহলে ইউরোপের বুট কোনটা? ইটালি। তাহলে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? ভাই এই ভ্যাটিকান এবং সান মেরিনো কিন্তু ছিদ্রায়িত না, তারা ছিদ্রায়িত করে দিয়েছে কাকে? ইটালিকে। তাহলে ইটালির মধ্যে কয়টা দেশ আছে? কমেন্ট করুন তো, যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে ইটালির মধ্যে কয়টি দেশ পেলেন আপনারা? ইউরোপের বুট ইতালি, সেই ইতালির মধ্যে কয়টি দেশ? অথৈ সাগর লিখেছে 2টো দেশ পেয়েছেন। ইটালির মধ্যে কয়টা পেয়েছেন? ধন্যবাদ, আমরা দেখতে পাচ্ছি ইটালির মধ্যে 2টো দেশ পেয়েছেন। ওকে, আরো আরো কমেন্ট প্রত্যাশা করছি, আরো কমেন্ট করুন যে ইটালির মধ্যে কয়টা দেশ পেয়েছেন? 2টো দেশ পেয়েছেন, একটা ভ্যাটিকান পেয়েছেন, একটা সান মেরিনো পেয়েছেন। আর মাথায় কি গেল যে এই ভ্যাটিকান এবং সান মেরিনো ফুটো করে দিয়েছে কাকে? ইটালিকে ফুটো করে দিয়েছে, ফলে ছিদ্রায়িত রাষ্ট্র ইটালি। তাহলে ভ্যাটিকান সিটিকে যদি খুঁজে বের করতে চান, ইটালিতে যান। ইটালির মধ্যে আরেকটা দেশ আছে, সেটা ভ্যাটিকান সিটি, এবং পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে সেই ভ্যাটিকান সিটি, যে মাত্র 0.44 বর্গ কিলোমিটার, 1 বর্গ কিলোমিটারও না, মাত্র 0.44 বর্গ কিলোমিটারের রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি। সেই ভ্যাটিকান সিটিতে থাকেন খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপ। পোপ মনে রাখতে হবে, বর্তমানে যিনি ক্ষমতায় রয়েছে পোপ ফ্রান্সিস। বর্তমানে যিনি ক্ষমতায় রয়েছেন তিনি পোপ ফ্রান্সিস, আর্জেন্টিনার নাগরিক। হ্যাঁ, পৃথিবীর যে যেখান থেকেই পোপ হোক না কেন, যদি আমি বন্ধন আমাকেও পোপ নিযুক্ত করা হয়, হ্যাঁ, তাহলে আমি চলে যাব সেই ভ্যাটিকান সিটিতে। ওখানে যতদিন আমি পোপের দায়িত্ব পালন করব, আমি সেই ভ্যাটিকান সিটিতেই থাকবো। তাহলে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপ, তিনি থাকেন সেই ভ্যাটিকান সিটিতে। পাগলা রে, খ্রিস্টান ধর্মগুরুরা তো বিয়ে করেন না, তারা চিরকুমার, তারা বিয়ে করেন না। ফলশ্রুতিতে এই পোপরা যেহেতু বিয়ে করেন না, তাই পৃথিবীর একমাত্র রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি, যেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। বিনা কারণে মহিলারা সে রাষ্ট্রে যেতে পারবে না। তাহলে কোন রাষ্ট্রে মহিলা নাই? এই ভ্যাটিকান সিটিতে কিন্তু কি নেই? মহিলা নাই। পোপের পীঠস্থান হচ্ছে এই ভ্যাটিকান সিটি। খ্রিস্টানদের সবচেয়ে বড়, হ্যাঁ, ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু হচ্ছেন পোপ। সেই পোপ কোথায় থাকেন? আমরা দেখে ফেলেছি, পোপ থাকেন হচ্ছেন ভ্যাটিকান সিটিতে। তাহলে আমরা দেখতে পেয়েছি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপ, তারা বিয়ে করেন না, ফলে ভ্যাটিকান সিটিতে কোনো মহিলা নেই। হ্যাঁ, ফলে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ভ্যাটিকান সিটিতে। এজন্য পৃথিবীর ছোট রাষ্ট্র তো ভ্যাটিকান সিটি বটেই, জনসংখ্যাতেও ছোট ভ্যাটিকান। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার ওখানে তো মহিলাই নাই, তাহলে যেটুকানা জনসংখ্যা, এটা কি করে আসলো? এটা কি গড গিফটেড নাকি, ঈশ্বর প্রদত্ত নাকি, আল্লাহ প্রদত্ত নাকি? পাগলারে না, যারা পোপ হন বা পোপকে সেবার জন্য যারা ওখানে থাকেন, হ্যাঁ, তারা তো বিভিন্ন রাষ্ট্র থেকে ওখানে নিয়ে যাওয়া হয় তাদেরকে, ফলে তাদের তো ওখানে জন্ম নেওয়ার এমন কোনো বিধান নেই। তাহলে মনে রাখতে হবে যে পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে এই ভ্যাটিকান সিটিতে। তাহলে আয়তনে বড় দেশ দেখেছেন রাশিয়া, আয়তনে ছোট হচ্ছে ভ্যাটিকান সিটি। ওকে, আয়তনে বড় রাশিয়া, আয়তনে ছোট দেখেছেন ভ্যাটিকান সিটি। পোপের পীঠস্থান দেখেছেন ভ্যাটিকান সিটি, মহিলাদের প্রবেশ নিষিদ্ধ দেখেছেন ভ্যাটিকান সিটিতে। আর সেই ভ্যাটিকান সিটি যদি খুঁজতে চান, কোথায় চলে যাবেন? ইটালির মধ্যে যাবেন। এই ভ্যাটিকান এবং আমাদের এই যে সান ম্যারিনো, সেই ভ্যাটিকান এবং সান ম্যারিনো সে কি করেছে? সে ইটালিকে ফুটো করে দিয়েছে, ফলে ইটালি একটা ছিদ্রায়িত রাষ্ট্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা দেখছিলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে যে আমাদের পোপের পীঠস্থান তাহলে কি? পোপের পীঠস্থান হচ্ছে ভ্যাটিকান সিটি। হ্যাঁ,
অনেক সময় অপশনে ভ্যাটিকান সিটি নাও থাকতে পারে, না থাকলে ইটালি দিয়ে দিবেন। হ্যাঁ, যদি কোনো কারণে ভ্যাটিকান সিটি নাই থাকে তাহলে দিয়ে দেবেন ইতালি। ওকে, তাহলে পৃথিবীর আয়তনে বড় রাশিয়া, আয়তনে ছোট দেখেছেন ভ্যাটিকান সিটি। বন্ধুরা, পৃথিবীতে জনসংখ্যায় যদি কখনো বলে পৃথিবীর জনসংখ্যায় বৃহত্তম, পৃথিবীর জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে চীন। হ্যাঁ, আয়তনে বড় হতে পারে রাশিয়া, কিন্তু রাশিয়াতে এত ঠান্ডা, এত বরফপ্রবণ, আপনারা সমাজ বিজ্ঞানে পড়ে এসেছেন যে অঞ্চলগুলোতে ঠান্ডা বেশি, বরফ প্রবণতা বেশি, সে অঞ্চলগুলোতে সন্ত্রাসও যেমন কম, তাদের মধ্যে সন্তান উৎপাদনের চাহিদাও কম। কথা বুঝতে পেরেছেন? শীত প্রধান অঞ্চলগুলোতে সন্তান উৎপাদনের চাহিদা কম। যারা হট অ্যান্ড হিউম্যানিটিক কন্ডিশনে থাকে, উষ্ণ মরুর দেশে থাকে, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতাটা অত্যন্ত বেশি। কিন্তু শীত প্রধান দেশগুলোতে মানুষের জনসংখ্যা বৃদ্ধির চাহিদা নেই বললে চলে, খুবই কম। ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি রাশিয়া এত বড় দেশ হতে পারে, কিন্তু রাশিয়াতে জনসংখ্যা কম। কিন্তু পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে এই ভেজাইলা চীন, ডুপ্লিকেট চীন। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর সবচেয়ে বেশি, বর্তমানে প্রায় ধরুন 160-70 কোটির উপরে মানুষ আছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 160-70 কোটির বেশি মানুষ আছে কোথায়? চীনে রয়েছে। সো পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ যদি বলে সেটি হবে চীন। আর অলরেডি শিখে এসেছেন যে ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা কম। আল্লাহ, ওখানে তো মহিলাই নাই। হ্যাঁ, তো ওখানে যেহেতু মহিলাই নাই, সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হবে কি করে, তাই কি না? তাই জনসংখ্যা কম হচ্ছে ভ্যাটিকান সিটিতে, আর জনসংখ্যা বেশি হচ্ছে চীনে। আয়তনে বড় রাশিয়া, আয়তনে ছোট ভ্যাটিকান সিটি। তবে জনসংখ্যায় বড় কিন্তু আবার চীন, বাট জনসংখ্যায় ছোট ভ্যাটিকান। সো আয়তনে এবং জনসংখ্যায় সব দিকেই ছোট ভ্যাটিকান সিটি, যেটা পোপের পীঠস্থান। আচ্ছা, আমি একটা প্রশ্ন তাহলে করতে চাই, যে পৃথিবীতে একটি ছিদ্রায়িত রাষ্ট্র আপনারা একটু আগে দেখতে পেয়েছেন, সেই ছিদ্রায়িত রাষ্ট্রের নামটা কি? পৃথিবীতে একটি ছিদ্রায়িত রাষ্ট্র দেখতে পেয়েছেন, সেই ছিদ্রায়িত রাষ্ট্রের নামটি কি? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান। আপনারা পৃথিবীতে একটি ছিদ্রায়িত রাষ্ট্র দেখতে পেয়েছেন, সেই ছিদ্রায়িত রাষ্ট্রের নামটা কি? হ্যাঁ, সবাই লিখছে ইতালি। ধন্যবাদ। পৃথিবীতে আমরা একটি ছিদ্রায়িত রাষ্ট্র দেখেছি যার নামটি আসছে ইতালি। ধন্যবাদ। এবার আরেকটি প্রশ্ন যদি করি, ইটালির ছিদ্র কয়টা? সংখ্যা দিয়ে আবার কমেন্ট করুন তো, ইটালির ছিদ্র কয়টা? কমেন্ট করে জানান তো বন্ধুরা। আবার যদি প্রশ্ন করে বলি ইটালির ছিদ্র কয়টা, প্লিজ কমেন্ট করুন। আমি আরেকটি প্রশ্ন করে ফেলেছি যে আমাদের যে ইটালি, সেই ইটালির ছিদ্র কয়টি, প্লিজ কমেন্ট করে জানান। হ্যাঁ, কমেন্ট এসেছে, সংখ্যা দিয়ে কমেন্ট এসেছে যে ইটালির ছিদ্র আছে কতটি? ইটালির ছিদ্র আছে মাত্র 2টি, ভ্যাটিকান সিটি এবং সান ম্যারিনো। তো সবাই একটু খেয়াল করবেন, পৃথিবীতে আরেকটি ছিদ্রায়িত রাষ্ট্র রয়েছে, সাউথ আফ্রিকা। এই যে ক্রিকেট খেলে যে সাউথ আফ্রিকা, চেনেন আপনারা তাই না? হ্যাঁ, এই তো সাউথ আফ্রিকা। এটা আফ্রিকা মহাদেশে, বলার অবকাশই রাখে না, সাউথ আফ্রিকা। সেই সাউথ আফ্রিকা আরেকটি ছিদ্রায়িত রাষ্ট্র। পৃথিবীতে টোটাল 2টো ছিদ্রায়িত রাষ্ট্র আছে। একটা ইতালি দেখেছেন, তার 2টো ছিদ্র। এবার সাউথ আফ্রিকা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র হয়েছে লেসেরিথো। লেসেথো, লেসেরিথো, লেসেথো। যারা পাবনা অঞ্চলের আছেন, সেখানে দেখবেন মেয়েদেরকে সেরি বলে ডাকে। ক্যারে সেরি, কাজ হইলো তোর, হইলে রাখ, আর করা লাগবে না, ওট এবার ওট। লেসেরিথো, লেসেথো। সাউথ আফ্রিকাকে ছিদ্র করে দিয়েছে কোন রাষ্ট্র? মনে রাখতে হবে, লেসেথো। লেসেথো। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম ইটালিকে ছিদ্রায়িত করেছে ভ্যাটিকান সিটি এবং সান ম্যারিনো, এবং সাউথ আফ্রিকাকে আমরা দেখতে পেয়েছি ছিদ্রায়িত করেছে কোন রাষ্ট্র? লেসেথো। তাহলে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি? 2টি। তাহলে লেসেথোকে খুঁজতে গেলে চলে যাবেন সাউথ আফ্রিকাতে, আর আপনারা ভ্যাটিকান এবং সান ম্যারিনোকে খুঁজতে চাইলে চলে যাবেন কোথায়? ইটালিতে। তাহলে বন্ধুরা, পৃথিবীতে টোটাল ছিদ্রায়িত রাষ্ট্র কয়টা দেখলেন? সংখ্যা দিয়ে আবার কমেন্ট করুন। পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি দেখেছেন? সংখ্যা দিয়ে কমেন্ট করুন, আর একটা বার কমেন্ট করুন।
আপনারা পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র কতটি দেখেছেন? আর একটা বার সংখ্যা দিয়ে আমাকে কি করুন, কমেন্ট করুন। আহা, শামিমা চৌধুরী 3টা লিখছে পাগলা রে, 3টা লিখছেন কেন? আপনি বুঝতে পেরেছি শামিমা চৌধুরী এখানে ভ্যাটিকান সান মেরিনোকে ধরে এখানে লেসেথক ধরছে। ভাইরে, এরা তো ছিদ্র করে দিছে অন্যকে, এরা তো ছিদ্র না। ছিদ্র হয়েছে তো ইতালি, ছিদ্র হয়েছে তো সাউথ আফ্রিকা। তাহলে দুটা হয়, যারা দুটো লিখেছেন তাদেরটা ঠিক। মনে রাখতে হবে ইটালিকে ফুটো করেছে দুটো রাষ্ট্র, ঠিক আছে, কিন্তু আফ্রিকাকে ফুটো করেছে একটি রাষ্ট্র। তো যারা ফুটো করেছে তারা তো ছিদ্রায়িত না, যারা ফুটো হয়ে গেছে তারা তো ছিদ্রায়িত। ফুটা হয়েছে ইটালি, ফুটা হয়েছে সাউথ আফ্রিকা। সো ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি? দুটি। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি যে ছিদ্রায়িত রাষ্ট্র তাহলে কতটি। আমরা দেখতে পেয়েছি বন্ধুরা আমাদের ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে মোট দুটি। ধন্যবাদ। ছিদ্রায়িত রাষ্ট্র তাহলে কতটি? দুটি। আচ্ছা, হ্যাঁ, শামিমা চৌধুরী আশা করি বুঝতে পেরেছেন। কারণ যারা ফুটো করে দিছে শামিমা তারা তো ছিদ্রায়িত না, যারা ফুটা হইছে, গুলি খাইছে কেডা? আমি না আপনি? আমি যদি খাইয়া থাকি তাহলে আমি, আর আপনি খেয়ে থাকলে আপনি। তাহলে খাইছে কেডা? ইটালি খাইছে 2টা গুলি, সাউথ আফ্রিকা খাইছে 1টা গুলি। সো তাহলে ফুটা হইছে কেডা? ইটালি ফুটা হইছে কেডা? সাউথ আফ্রিকা ফুটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যদি বলে পৃথিবীতে কোন দেশে বেশি মানুষ আছে? চীনে বেশি মানুষ আছে। আর যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে মানুষ কম আছে কোথায়? ভ্যাটিকান সিটিতে মানুষ কম আছে। কিন্তু এখান থেকে একটি প্রশ্ন শিখিয়ে দিতে চাই, যদি হুট করে বলে যে পৃথিবীর কোন দেশে, বা কোন মানে দেশ বলবো না, কোন শহরে বেশি মানুষ বাস করে, যদি হুট করে বলে মানে সবচেয়ে বেশি মানুষ কোন শহরে বাস করে, সবচেয়ে বেশি মানুষ কোন শহরে বাস করে, তাহলে দেশ বললে তো বলবেন চীন, চীনে মানুষ বেশি বাস করে। কিন্তু কোন শহরে বেশি বাস করে সেটা হবে আমাদের এই যে দেখুন এখানে জাপান রয়েছে, এশিয়ার দেশ জাপান। জাপানের নামটা বলতে কিন্তু গর্ব লাগে যে জাপানের মতো দেশ এশিয়া মহাদেশে রয়েছে। এই জাপানের একটি শহর রয়েছে বন্ধুরা, টোকিও শহর। জাপানের কি শহর রয়েছে? টোকিও শহর। হ্যাঁ, এই টোকিও শহরে সবচেয়ে বেশি মানুষ বাস করে। তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করে বলি পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোন শহরে বাস করে, সেটা হবে টোকিও শহরে। টোকিওটা কোথায়? টোকিওটা হচ্ছে কিন্তু জাপানে। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন শহরে বাস করে? জাপানের টোকিও শহরে বাস করে। দেশ বললে হবে চীন, শহর বললে হবে টোকিও। জাপানের টোকিও সিটিতে সবচেয়ে বেশি মানুষ বাস করে থাকে। আসুন তাহলে আমরা পৃথিবীর আরো কিছু পরিচিতি এবার চলে যাই, আরো কিছু খুঁটিনাটি বিষয়গুলো দেখে ইন্ডিভিজুয়ালি মহাদেশগুলোকেও আমরা ভাগ করে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে দেখুন, আমি যদি একটি প্রশ্ন করি পৃথিবীর দ্বীপ মহাদেশ কোনটি, গত ক্লাসেও পড়িয়েছি, পৃথিবীর দ্বীপ মহাদেশের নাম কি? প্লিজ কমেন্ট করুন। যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে পৃথিবীর দ্বীপ মহাদেশ কোনটি, প্লিজ একটু কমেন্ট করুন। হ্যাঁ, কমেন্ট এসে গিয়েছে। ইয়েস, আমি প্রশ্ন করেছিলাম দ্বীপ মহাদেশ কোনটা, প্লিজ গত ক্লাসে আমি পড়িয়েছি, একটু কমেন্ট করে আমাকে জানান তো যে দ্বীপ মহাদেশ কোনটি, প্লিজ কমেন্ট করুন। হ্যাঁ, কমেন্ট এসেছে কিন্তু ওশেনিয়া। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন যে পৃথিবীর দ্বীপ মহাদেশ তাহলে কোনটি? পৃথিবীর দ্বীপ মহাদেশ কিন্তু এই যে ওশেনিয়া। দেখেছেন ওশেনিয়ার সবগুলোই দ্বীপ। এখানে 14টা রাষ্ট্র আছে ওশেনিয়াতে, 14টাই আলাদা আলাদা সমুদ্রের মধ্যে দ্বীপ, তাই কি না? তাহলে দ্বীপ মহাদেশ বললে হবে ওশেনিয়া, মহাদেশ ওশেনিয়া। কিন্তু তাহলে আমি এখানে একটু লিখে রাখি যে মহাদেশ যদি বলা হয়, দ্বীপ মহাদেশ, মহাদেশ ব্র্যাকেটে লিখলাম আমি দ্বীপ। সো দ্বীপ মহাদেশ বললে আপনারা কি উত্তর দিচ্ছেন? উত্তর দিচ্ছেন ওশেনিয়া। কিন্তু যদি হুট করে পরীক্ষাতে প্রশ্ন আসে পৃথিবীর অধিক দ্বীপ দেশ কোনটা, তাহলে মহাদেশ আলাদা, দেশ আলাদা। অনেক দেশের সমন্বয় হয় মহাদেশ, আর সিঙ্গেল একটা দেশে হয় দেশ। তাহলে মহাদেশ বলেছেন ওশেনিয়া, কিন্তু পৃথিবীর অধিক দ্বীপ দেশ যদি কখনো পরীক্ষাতে আসে সেটি হবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া।
একটু লক্ষ্য করে যদি দেখি, এই যে এশিয়াতে একটি রাষ্ট্র রয়েছে ইন্দোনেশিয়া, এই দেশটিতে 18,000-এর মতো দ্বীপ আছে। হ্যাঁ, তাহলে পৃথিবীর অধিক দ্বীপ দেশ তখন হবে ইন্দোনেশিয়া। অধিক দ্বীপ দেশ সেটা হবে ইন্দোনেশিয়া। আর যদি বলা হতো পৃথিবীর অধিক মানে পৃথিবীর দ্বীপ মহাদেশ, মহাদেশ বললে হবে ওশেনিয়া। আর অধিক দ্বীপ দেশ যেই বলবে সেটা হবে ইন্দোনেশিয়া। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার যে পৃথিবীর অধিক দ্বীপ দেশ কোনটা? তাহলে কমেন্ট করুন তো। যারা লাইভে আছেন মহাদেশ কমেন্ট করেছেন, এবার বলুন পৃথিবীর অধিক দ্বীপ দেশ কোনটা, সেই অধিক দ্বীপ দেশের নামটি কমেন্ট করুন। যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে জানান পৃথিবীর অধিক দ্বীপ দেশ কোনটি দেখি। এই তো কমেন্ট এসছে ইন্দোনেশিয়া। সো মহাদেশ বললে কিন্তু ওশেনিয়া হবে, অধিক দ্বীপ মহাদেশ ওশেনিয়া। আর অধিক দ্বীপ দেশ যদি খালি বলে সেটা হবে ইন্দোনেশিয়া। ধন্যবাদ। অধিক দ্বীপ দেশ যদি বলে সেটা হবে ইন্দোনেশিয়া। আমাদের পৃথিবীতে একটি বিষয়কে মনে রাখবো, জাপান, এই যে এশিয়ার একটি রাষ্ট্র জাপান, পৃথিবীতে সূর্য সবার আগে কিন্তু এই জাপানের উপরই ওঠে। পৃথিবীতে সূর্য সবার আগে কোথায় ওঠে? এই জাপানের উপরই ওঠে। তাই তো সূর্যোদয়ের দেশ বলা হয় কিন্তু জাপানকে। মনে থাকবে তো সূর্যোদয়ের দেশ কোনটা? আমরা জেনে ফেলেছি সূর্যোদয়ের দেশ হচ্ছে কোনটা? জাপান। অর্থাৎ পৃথিবীতে সূর্য সবার আগে ওঠে জাপানের উপরে। তাই তো সূর্যোদয়ের দেশ জাপান। আর এখানে আরেকটি তথ্য আমরা অনেক সময় জানি, নিশীত সূর্যের দেশ। নিশি মানে রাত, নিশি রাতে সূর্য ওঠে কোন দেশে? আপনারা ইউরোপে চলে আসেন। ইউরোপে এসে এই যে নরওয়ে দেখতে পাচ্ছেন, নরওয়ে, এই নরওয়ে ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে আছে যে নরওয়ের আকাশে মাঝে মাঝে গভীর রাতে সূর্য উঠে পড়ে। মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সূর্য উঠে পড়েছে, নিশি রাতে সূর্য উঠেছে। তাই নিশিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। নরওয়ে কিন্তু ইউরোপের দেশ। আর সবার আগে পৃথিবীতে সূর্য ওঠে জাপানে। তাই সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান, আর নিশিত সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। গভীর রাতে সূর্য ওঠে নরওয়েতে, আর পৃথিবীতে প্রথম সূর্য ওঠে জাপানে। আচ্ছা, আমাদের এই এশিয়ার একটি দেশ আছে যেটাকে বলা হয় থাইল্যান্ড। আমরা অনেক সময় বেড়াতে যেতে চাই, এই যে থাইল্যান্ড আমরা দেখতে পাচ্ছি। এশিয়ার একটি দেশ আছে থাইল্যান্ড। থাইল্যান্ডকে জানেন পৃথিবীর চির স্বাধীন দেশ বলা হয়। এই থাইল্যান্ড আমাদের এশিয়ার সবগুলো দেশই বলা চলে কম বেশি কারো না কারো উপনিবেশ ছিল, কিন্তু থাইল্যান্ড ছিল পৃথিবীর চির স্বাধীন দেশ। থাইল্যান্ড কখনো কোনো বিদেশি শাসনের অধীনে যায়নি। তাই তো বলা হয়ে থাকে পৃথিবীর চির স্বাধীন দেশ কোনটি? আমরা বলে থাকি পৃথিবীর চির স্বাধীন দেশ হচ্ছে থাইল্যান্ড। নুহু আলম লিখছে এবার বুঝতে পারছে, আগে শুধু এটিএম করতাম। এটিএম করতাম মানে কি বুঝতে পারলাম না আপনার। এটিএমটা কি? অটোমেটেড টেলার মেশিন করতেন, সেটা কি বুঝতে পারলাম না নুহু আলম। কমেন্টটা আমাকে আবার একটু ক্লিয়ার করে দেবেন আর কি পরে। তা আমরা যেখানে ছিলাম, তাহলে পৃথিবীর চির স্বাধীন দেশ কোনটা? থাইল্যান্ড। সূর্যোদয়ের দেশ দেখেছেন জাপান। নিশিত সূর্যের দেশ আপনারা দেখতে পেয়েছেন কিন্তু নরওয়ে। অলরেডি দেখেছেন দুই মহাদেশে পড়েছে দুটো দেশ, রাশিয়া তুরস্ক, যাকে ইউরেশিয়ান রাষ্ট্র বলে। অলরেডি দেখেছেন পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র আছে দুটো। একটা কি বলেছি? একটা বলেছি আমরা ইতালি, আর একটা বলেছি সাউথ আফ্রিকা। দেখেছেন অধিক দ্বীপ মহাদেশ কিন্তু ওশেনিয়া। ওশেনিয়া মহাদেশটাই একটা দ্বীপ মহাদেশ, কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ আছে যে দেশে সেটা কিন্তু বলেছি ইন্দোনেশিয়া। সবচেয়ে বেশি দ্বীপ আছে যে দেশে সেটাকে বলেছি ইন্দোনেশিয়া। তার মহাদেশ বললে ওশেনিয়া, আর দেশ বললে ইন্দোনেশিয়া। এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি আর কি। দেখেন বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, দ্বীপ দেশ মানেই কিন্তু খণ্ডিত দেশ। দ্বীপ মহাদেশ মানে কিন্তু খণ্ডিত মহাদেশ, অর্থাৎ যে মহাদেশটার দেশগুলো খণ্ড খণ্ড। তাই পৃথিবীর অধিক, তাহলে যেটাই দ্বীপ সেটাই কিন্তু খণ্ড। ওইখানে একটা দ্বীপ, ওইখানে একটা দ্বীপ, ওইখানে একটা দ্বীপ, খণ্ড 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 খণ্ড। তাহলে পৃথিবীর অধিক খণ্ডিত মহাদেশ কোনটা হবে? পৃথিবীর অধিক খণ্ডিত মহাদেশ হবে ওশেনিয়া, কারণ ওশেনিয়ার দেশগুলো সব খণ্ড খণ্ড বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটে আছে। আর পৃথিবীর অধিক খণ্ডিত দেশ বললে হবে যেটাই দ্বীপ দেশ ওটাই অধিক খণ্ডিত দেশ, ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়াতে অনেক খণ্ড আছে, 18,000 দ্বীপ আছে। সো অধিক খণ্ডিত দেশ ইন্দোনেশিয়া, অধিক খণ্ডিত মহাদেশ ওশেনিয়া। ক্লিয়ার আপনারা? মহাদেশ ওশেনিয়া অধিক খণ্ডিত দেশ কি হবে? ইন্দোনেশিয়া। সূর্যোদয়ের দেশ জাপান, এই জাপানও কিন্তু 4টা খণ্ডে বিভক্ত। জাপান কয়টি খণ্ডে বিভক্ত? জাপানও কিন্তু 4টি দ্বীপের সমন্বয়ে। হোক্কাইডো, জাপানের 4টা দ্বীপ হচ্ছে 1 নাম্বার হোক্কাইডো, 2 নাম্বার হনসু, হোক্কাইডো হনসু, 3 নাম্বার কিয়োশু, 4 নাম্বার শিকোকু। হোক্কাইডো, হনসু, কিয়োশু, শিকোকু 4টা দ্বীপ নিয়ে জাপান। সবচেয়ে বড় হনসু। জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটা? হনসু দ্বীপ। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে জাপান কয়টি দ্বীপের সমন্বয়ে? 4টি দ্বীপের সমন্বয়ে। হোক্কাইডো, হনসু, কিয়োশু, শিকোকু, সবচেয়ে বড় হনসু, হনসু। তাহলে জাপানের দ্বীপ কয়টা আমরা বলেছি? আমরা বুঝতে পেরেছি বন্ধুরা, আমাদের জাপানে দ্বীপ আছে কতটি? আচ্ছা, ও আচ্ছা, নুহু আলম লিখছে একটানা মুখস্থ। ও, একটানা মুখস্থকে এটিএম বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতদিনে আমি বুঝলাম আর কি, এটিএম মানে একটানা মুখস্থ। ওকে 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 ওকে। তা জাপানে দ্বীপ বলেছে 4টা। জানবার রহমান লিখেছে ছিদ্রায়িত বলা হয় কেন? জানবার, এটা বুঝাই দিয়েছি ক্লাসের শুরুতে, অবশ্যই ক্লাসটা আবার প্রথম থেকে দেখবেন। ঠিক আছে, দেখে যদি না বোঝেন তাহলে আমাকে আবার কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব। জানবার, আমি এটা আলোচনা করেছি ছিদ্রায়িত রাষ্ট্র, যে একটা রাষ্ট্রের মধ্যে যদি ছোট্ট একটা রাষ্ট্রের জন্ম হয়, ধরেন বাংলাদেশ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে ধরেন একটা দেশ হলো নতুন, ধরেন রংপুর একটা দেশ হয়ে গেল, তাহলে বাংলাদেশকে রংপুর কি করে ফেলবে? ফুটা করে ফেলবে। বা বাংলাদেশের মধ্যে রাজশাহী একটা দেশ হয়ে গেল, সো রাজশাহী বাংলাদেশকে কি করে ফেলবে? ফুটো করে ফেলবে। একটা স্বাধীন দেশের মধ্যে যদি ছোট্ট একটা স্বাধীন দেশের জন্ম হয়ে যায়, সেটাকে, সেই ছোট্ট দেশটা বড় দেশটাকে ফুটো করে ফেলে। তাহলে ইটালির মধ্যে 2টো দেশ হয়েছে, ভ্যাটিকান, সান ম্যারিনো। সো ভ্যাটিকান, সান ম্যারিনো কি করে ফেলেছে? ফুটা করে ফেলেছে। ইটালিকে কি করে ফেলেছে? ফুটা করে ফেলেছে। তো যাই হোক, এটা ক্লাসের শুরুতে দেখে নেবেন জানবার। তা আমরা যেখানে ছিলাম আর কি বন্ধুরা, সেটা হচ্ছে যে আমাদের আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ। তাহলে আমরা এটিএম বুঝলাম যে একটানা মুখস্থ আর কি। তো ঠিক আছে বন্ধুরা, একটানা মুখস্থের দিন শেষ, এবার আমরা বুঝে বুঝে পড়ব। তো বুঝে বুঝে পড়তে গিয়ে দেখেছি পৃথিবীতে অধিক খণ্ডিত, যেটা দ্বীপ মহাদেশ ওটাই কিন্তু খণ্ডিত, যেটাই দ্বীপ মহাদেশ সেটাই কিন্তু খণ্ডিত। তাহলে অধিক খণ্ডিত মহাদেশ যদি বলে তাহলে সেটা হবে ওশেনিয়া। অধিক খণ্ডিত দেশ যদি বলে সেটা হবে ইন্দোনেশিয়া। কথা বুঝতে পেরেছেন? তাহলে অধিক দ্বীপ মহাদেশ ওশেনিয়া, অধিক দ্বীপ দেশ ইন্দোনেশিয়া। আপনারা একটা জায়গাতেই লিখে রাখবেন, যাহাই দ্বীপ তাহাই খণ্ড, যাহাই দ্বীপ তাহাই খণ্ড। তাই পরীক্ষায় পড়াই দিলাম দ্বীপ, অধিক দ্বীপ মহাদেশ ওশেনিয়া, কিন্তু পরীক্ষায় আসলো অধিক খণ্ডিত মহাদেশ ওশেনিয়া, অধিক খণ্ডিত দেশ ইন্দোনেশিয়া। কথা বুঝতে পেরেছেন? তো লাইভে যারা আছেন একটু নড়ে চড়ে বসুন আর কমেন্ট করুন, জাপানে খণ্ড কয়টা? সংখ্যা দিয়ে কমেন্ট করুন। একটু আগেও বলেছি জাপানে খণ্ড কয়টি, প্লিজ সংখ্যা দিয়ে কমেন্ট করুন। আমি প্রশ্ন করেছি আপনাদের কাছে, জাপানে খণ্ড কতটি? প্লিজ একটু সংখ্যা দিয়ে আমাকে কমেন্ট করুন। হ্যাঁ, যারা লাইভে আছেন আমাকে একটু সংখ্যা দিয়ে কমেন্ট করুন, জাপানে খণ্ড কতটি বলেছি আমি, প্লিজ একটু কমেন্ট করুন। জি, কমেন্ট এসেছে 4টি। ধন্যবাদ। হোক্কাইডো, হনসু, কিয়োসু, শিকোকু। হোক্কাইডো, হনসু, কিয়োসু, শিকোকু। সবচেয়ে বড় হনসু, হনুমান। সবচেয়ে বড় দ্বীপ হনসু, হনুমান। ঠিক আছে, চলে আসি ওদিক থেকে আমরা এশিয়া থেকে আমরা চলে এসে আমরা ইউরোপে কিছু কিছু তথ্য শিখেছি। যেমন ইউরোপের বুট আপনারা বলবেন অবশ্যই ইতালি, ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র অবশ্যই বলবেন কি? ইতালি। আবার ইউরোপের রুগ্ন মানুষ, যদিও তুরস্ক ম্যাক্সিমামই এশিয়ার মধ্যে, কিন্তু ইস্তাম্বুলের একটু অংশ আছে ইউরোপে। তো ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কিন্তু তুরস্ককে, অর্থনৈতিকভাবে তুরস্ক দুর্বল।
ফলে মানে ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলোর চাইতে। ফলে ইউরোপের রুগ্ন মানুষ যদি কোনোদিন পরীক্ষাতে আসে, আপনি কি বলবেন? ইউরোপের রুগ্ন মানুষটি হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন তুরস্ক। আচ্ছা, ঠিক আছে। আর একটা তথ্য শিখিয়ে দিতে চাই। এই যে যুক্তরাজ্য আছে না, আমরা যখন দেশগুলোর ইতিহাস নিয়ে আলোচনা করব তখন আরো দেখব এই যুক্তরাজ্য, যুক্তরাজ্য বলতে 4টা অঞ্চলকে মূলত বোঝায়: ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এই 4টা অঞ্চলকে একত্রে বলে যুক্তরাজ্য। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই যে যুক্তরাজ্য মধ্যে যে ইংল্যান্ড রয়েছে, ঠিক আছে, বা এই ইংল্যান্ড কিন্তু তাকে যুক্তরাজ্য বা ইংল্যান্ড যেটাই বলি না কেন, তাকে সমুদ্রের বধূ বলা হয়। ম্যাপের মধ্যে দেখবেন সমুদ্রের বধূর মতো, নববধূর মতো বসে আছে এই ইংল্যান্ড। তাই সমুদ্রের বধূ বলা হয় কাকে? এই গ্রেট ব্রিটেনের ইংল্যান্ডকে বলা হয়। তাহলে রুগ্ন মানুষ তুরস্ক, বুট জুতা ইতালি, সমুদ্রের বধূকে, সমুদ্রের বধূ হচ্ছে ইংল্যান্ড। আর এদিকে সূর্য, নিশীত সূর্যের দেশ, নিশিরাতে সূর্য ওঠে। আমরা কোথায় দেখেছি? নরওয়ের আকাশে নিশিরাতে কি ওঠে? সূর্য ওঠে আর কি। আচ্ছা, এরপরে আপনারা দেখেছেন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপ, সবচেয়ে বৃহত্তম দ্বীপ, আর এটি হচ্ছে গ্রিনল্যান্ড, তাই না? দ্বীপ মহাদেশ বললে ওশেনিয়া। কোন দেশে বেশি দ্বীপ আছে? সেটা ইন্দোনেশিয়া। আর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, একক হিসেবে দ্বীপ, সেটা হলো গ্রিনল্যান্ড। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড। যে দ্বীপটি আমরা মনে রাখবো, যে দ্বীপটিতে আসলে এস্কিমো উপজাতি বসবাস করে থাকে, এবং সেই এস্কিমোদের বরফের তৈরি ঘর আছে, সেই ঘরকে বলে ইগলু। তাহলে বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ বললে গ্রিনল্যান্ড। যদি বলা হয় কোন মহাদেশে বেশি দ্বীপ আছে, অধিক দ্বীপ মহাদেশ ইন্দোনেশিয়া। কোন দেশে বেশি দ্বীপ আছে, সরি ওশেনিয়া, কোন দেশে বেশি দ্বীপ আছে, সেটা ইন্দোনেশিয়া। এটা আশা করি গোলমাল পাকাবেন না। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। দ্বীপ মহাদেশ ওশেনিয়া। কোন দেশে বেশি দ্বীপ আছে, অধিক দ্বীপ দেশ, সেটা হবে ইন্দোনেশিয়া। ওকে, ফাইন। আরেকটা জিনিস আমরা জিনিসকে আমরা একটু মনে রাখবার কি করব, চেষ্টা করব আরেকটি বিষয়কে। সে আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা, সেটা হলো একজন লিখে রেখেছে শিশির কি শাহরিয়ার সাদমান। হ্যাঁ, তুরস্কের বর্তমান নাম তুর্কিয়ে, কিন্তু যাই হোক, আমরা তুরস্কের ইতিহাস যখন পড়ব তখন সে নামটা করে নিব। আজকে তুর্কিয়ে বলছি না, অনেকেই হয়তো জানে না, তুরস্ক তুরস্ক নামেই জানে, তাই আমি তুর্কি এটা বলছি না। আমি যখন প্রতিটা দেশের ইতিহাস পড়াতে ঢুকবো লেকচার 4 থেকে, তখন আমরা সে বিষয় নিয়ে আলাপচারিতা করব। কিভাবে তুরস্কের নামটা চেঞ্জ হলো, কে করলো, সেটা আমরা দেখব, বা তুরস্কের আগের নামই কি ছিল সেটাও আমরা দেখব। তো বন্ধুরা, এইবার আমরা চলে যেতে চাই যে ইস্যুতে, সেটি হলো আমাদের দক্ষিণ আমেরিকা, যেটাকে ফুটবলের উর্বর ভূমি বলে। এই দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখেন একটা দেশ আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কিরকম সরু, থার্মোমিটারের মতো একটা সরু, যে রাষ্ট্রের নাম চিলি। যে রাষ্ট্রের নাম, এই দেখেন একটা সরু রাষ্ট্র আঁকিয়ে ফেললাম। দেখেন পৃথিবীতে এরকম রাষ্ট্র একটাও নয়, থার্মোমিটারের মতো সরু। সে আর কেউ নয়, এই সরুটা হচ্ছে চিলি। এই সরুটাকে চিলি। তাহলে আমি যদি প্রশ্ন করে বলি পৃথিবীর সরু রাষ্ট্র কোনটি, আপনারা কি উত্তর দেবেন? পৃথিবীর সরু রাষ্ট্র হচ্ছে চিলি। আর যারা লাইভে আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানান, এই চিলি আপনি কোন মহাদেশে দেখলেন? চিলিটি কোন মহাদেশে? প্লিজ একটু কমেন্ট করুন। যারা লাইভে আছেন আমাকে একটু দয়া করে কমেন্ট করে জানান, চিলি আপনি কোন মহাদেশে দেখেছেন? প্লিজ কমেন্ট করুন। হ্যাঁ, তাহলে পৃথিবীর সরু রাষ্ট্র আমরা দেখেছি চিলি, কিন্তু চিলি কোন মহাদেশে আপনারা দেখলেন সেই কমেন্ট করুন। চিলি কোন মহাদেশে সেটা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। চিলি কোন মহাদেশে? ইয়েস, কমেন্ট। ওহো, শামিমা চৌধুরী এসে লিখেছেন ইউরোপ। রনি আহমেদ এসে লিখেছেন সাউথ আফ্রিকা। কেন পাগলা?
এটা কি এটা কি সাউথ আফ্রিকা? এটা তো দক্ষিণ আমেরিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের সাউথ আফ্রিকা তো এখানে থাকলো, আফ্রিকা মহাদেশের মধ্যে সাউথ আফ্রিকা, এটা তো দক্ষিণ আমেরিকাতে রয়েছে। তাহলে চিলি, চিলি তো দক্ষিণ আমেরিকার দেশ। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র যে চিলি, সে চিলি কোন মহাদেশে? সেটা তো দক্ষিণ আমেরিকা হবে। হ্যাঁ, চিলি কোন মহাদেশে? সেটা কি হবে? সেটা দক্ষিণ আমেরিকা হবে। ইয়েস, ইয়েস, ঠিক আছে, দক্ষিণ আমেরিকা। তাহলে চিলি কোন মহাদেশে হবে? চিলি হবে দক্ষিণ আমেরিকাতে। আরেকটি বিষয় আমরা মনে রাখতে পারি বন্ধুরা, আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, আরেকটি বিষয় আপনারা মনে রাখতে পারেন, সে বিষয়টি হচ্ছে যে আমাদের যে দক্ষিণ আমেরিকা মহাদেশ না, এই দক্ষিণ আমেরিকা মহাদেশে একটা বন আছে, যে বনের প্রায় 60%ই আছে ব্রাজিলে, আমাজন বন। অ্যামাজন বন, কি বন? অ্যামাজন বন। জানেন, আমাদের আম্মাজান হচ্ছে আমাদের ফুসফুস। যার মা নেই, তার হয়তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, দম আটকে যায়। আমাদের আম্মাজান হচ্ছে আমাদের ফুসফুস। তেমনি পৃথিবীর ফুসফুস বলা হয় এই অ্যামাজন বনকে, যেটা দক্ষিণ আমেরিকাতে রয়েছে। পৃথিবীর ফুসফুস বলা হয় এই অ্যামাজন বনকে, সেই অ্যামাজন বনটাও রয়েছে কোথায়? দক্ষিণ আমেরিকাতে। মনে থাকবে, পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অ্যামাজন বন। তাহলে সেই অ্যামাজন বনটা কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকাতে। ধন্যবাদ। তাহলে আমাদের আমাজন হচ্ছে আমাদের ফুসফুস, তেমনি পৃথিবীর ফুসফুস হচ্ছে এই অ্যামাজন বন, যেটাও দক্ষিণ আমেরিকাতে রয়েছে। ফুটবলের উর্বর ভূমি বলেছি দক্ষিণ আমেরিকা। তারপরে আপনাদেরকে আমি তথ্য দিয়ে বলেছি পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র যেটি চিলি, সেই চিলিটিও রয়েছে কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে চিলি আর কি। কথা বুঝতে পেরেছেন? ফলে এইভাবে আমরা পৃথিবীর একটি প্রাথমিক পরিচয় বা পরিচিতি দেখছি। তো আজকে আমি একটু দক্ষিণ আমেরিকার কয়েকটা দেশ নিয়ে কিছু কথা বলবো, বলে শেষ করে দিব। পরবর্তী ক্লাসে এশিয়াকে ভাগ করব, দক্ষিণ এশিয়া কোনটা, দক্ষিণ পূর্ব কোনটা, দূরপ্রাচ্য কোনটা, মধ্য এশিয়া কোনটা, মধ্যপ্রাচ্য কোনটা, এগুলো আলোচনা করব। উত্তর আমেরিকা, আফ্রিকা, ওশেনিয়া সবকিছু আমরা কি করব? আলোচনা করব। মনে রাখতে হবে একটি কথা, সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনের ভিত্তিকে মজবুত করতে চাইলে, ঠিক আছে? ওফ, ভেরি স্যাড তনয়া। শক্ত থাকবেন, মনকে শক্ত করবেন। পৃথিবীতে কেউ আসলে মানে কি বলবো যে চিরস্থায়ী নয়, সবাইকে যেতে হবে। হ্যাঁ, আপনার মা অর্থাৎ আমাদের আন্টি চলে গিয়েছেন, আমরাও যাব, আপনিও যাবেন, কেউ থাকবো না আমরা, ঠিক আছে? আগে আর পরে। তবে আমরা ধৈর্য ধারণ করব, আমরা দোয়া করব যেন আপনার আম্মু তনয়া উনি বেহেশতবাসী হন আর কি, ঠিক আছে? আন্টি যেন বেহেশতবাসী হন, ঠিক আছে? আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন, আমরা সেই দোয়াটা করতে পারি আর কি। আর তনয়া অবশ্যই শক্ত থাকবেন, এবং কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, আপনার মার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো কিভাবে পূরণ করা যায়, সেই দিকে আপনি কি করবেন? মনোযোগ দেবেন, ঠিক আছে? যেন তিনি দূরে থেকেও যেন এই সুখটা উনি উপভোগ করতে পারেন, উপলব্ধি করতে পারেন আর কি। তো যাই হোক, আমরা পৃথিবীর একটি পরিচিতি আমরা দেখতে পাচ্ছি আর কি। রাজধানীর নামগুলো মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, রাজধানী আর মুদ্রার দিন শেষ। আজ থেকে 10-15 বছর আগে রাজধানী আর মুদ্রার নামগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন রাজধানী আর মুদ্রা নিয়ে প্রশ্ন হয় না। হ্যাঁ, মুদ্রা নিয়ে হয়, ইউরোপীয় ইউনিয়নের যখন ইউরো মুদ্রা পড়াবো সেই মুদ্রা নিয়ে প্রশ্ন হয়, কিন্তু এমনি মুদ্রা নিয়ে কোনো প্রশ্ন হয় না। সুতরাং রাজধানী নিয়ে অত টেনশন করার দরকার নেই, আমি এটাই বলবো আর কি, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা মোটামুটি পৃথিবীর একটি পরিচিতি দেখতে পেয়েছি, একটা 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 পরিচিতি দেখলাম। তা আমি একটা কমেন্ট করতে বলবো, কমেন্ট করতে বলে আমি অন্য ইস্যুতে চলে যাব। কমেন্ট হচ্ছে যে আমাদের আমাদের পৃথিবীতে আমাদের পৃথিবীতে পৃথিবীর চির স্বাধীন দেশ কাকে বলা হয়? একটু আগে পড়িয়েছি, প্লিজ একটু কমেন্ট করে জানান পৃথিবীর চির স্বাধীন দেশ কোনটি? প্লিজ কমেন্ট করুন। আমি একটি প্রশ্ন করেছি, পৃথিবীর চির স্বাধীন দেশ কোনটি? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান।
ইয়েস, কমেন্টে এসেছে থাইল্যান্ড, ধন্যবাদ। কেউ লিখেছেন থাই, কেউ বা লিখেছেন থাইল্যান্ড, কেউ বাংলায় লিখেছেন থাইল্যান্ড। সুতরাং পৃথিবীর চিরস্বাধীন দেশ হচ্ছে থাইল্যান্ড। ধন্যবাদ। পৃথিবীর চিরস্বাধীন দেশ কোনটি হচ্ছে তাহলে? আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চিরস্বাধীন দেশ কিন্তু থাইল্যান্ড। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তাহলে আমি পেয়েছি উত্তর যে পৃথিবীর চিরস্বাধীন দেশ তাহলে কোনটি? পৃথিবীর চিরস্বাধীন দেশ হচ্ছে থাইল্যান্ড। আচ্ছা, ওকে, ডান। নুহু আলম এসে লিখেছেন সাদা হাতির দেশ কোনটা? সাদা হাতির দেশও কিন্তু থাইল্যান্ড, বা যদি বলা হয় যে পৃথিবীর চিরস্বাধীন দেশ কোনটা, পৃথিবীর চিরস্বাধীন দেশ থাইল্যান্ড। তো বন্ধুরা আর এগোনো সম্ভব হবে না, কারণ আমার রিটেন ব্যাচে ক্লাস আছে আবার। ওই তাদেরও বৃষ্টির কারণে আপনারাও এখানে অনেকে আছেন রিটেন ব্যাচে ক্লাস করেন আর কি। তো আগামীকালকে আমরা আলোচনায় আবার প্রবেশ করব। আগামীকালকে তাহলে আমরা পৃথিবীর একটি প্রাথমিক পরিচিতি কিন্তু শিখেছি। তো যেটুক শিখলাম, আবারও বলছি, নোট হাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু পিডিএফ আপলোড করেছি। পিডিএফ দেখেন, সহায়ক বই দেখেন। আগামীকালকে আমি এই যে ৬টা মহাদেশ আছে, এই ৬টা মহাদেশের পরিচিতি বা ৬টা মহাদেশ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিব। হ্যাঁ, মোটামুটি কালকে আমরা চেষ্টা করব এক শেষ করতে। যদি না হয় আরেকটু থাকলে আমরা আরেকটা ক্লাস নিব। এতে আমাদের কোনো কার্পণ্য নেই, শেখাতে কোনো কার্পণ্য নেই আমাদের। তাহলে মোটামুটি যেটুকু পরিচয় পরিচিতি দেখলাম, এই পরিচয় পরিচিতিটুকু আমরা আরেকবার ম্যাপ পেতে, আজকে বৃষ্টির দিন মুড়ি চানাচুর মাখিয়ে নিয়ে ম্যাপ পেতে আমরা কি করব, দেশগুলো দেখব, যে দেখি তো এশিয়াতে কে কে আছে, ইউরোপে কে কে, আফ্রিকাতে, এইভাবে কি করব, দেশগুলোর নামগুলো পড়বো, চোখ বিধিয়ে বিধিয়ে পড়বো। ঠিক আছে? আর আগামীকালকে লেকচার 1-এর তৃতীয় খণ্ড নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন। যেটুকু পড়িয়েছি এই পড়াটুকু দেখে নেবেন আর কি। হ্যাঁ, আর 10 মিনিটের মধ্যে আবার রিটেন ব্যাচে ক্লাসে আমি ঢুকে যাব। ফলে সবাই যারা যারা রিটেন ব্যাচে আছেন চলে আসেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।